শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার শিরোনাম ছিল ভয় আমার পিছু নিয়েছে। আর খোদ শাসক দলের বিধায়কই যদি বলেন যে দলের একাংশের হাতেই খুন হওয়ার ভয় তাঁর পিছু নিয়েছে, তাহলে সেটা কবিতার না হলেও খবরের শিরোনামে তো আসবেই। একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন বলাগড়ের সাহিত্যিক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সেই নিয়ে এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন থাকবে, তৃণমূলের হাতে যত তৃণমূল মরেছে, অন্য দলের হাতে কটা মরেছে? এবার দলেরই একাংশের হাতে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন খোদ তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। শাসক দলেরই একজন জনপ্রতিনিধি এই আশঙ্কা করলে কোথায় যাবেন সাধারণ মানুষ? দ্বিতীয় প্রশ্ন, যুবনেত্রী ফুলন দেবী 20-25 জন শার্প শুটার নিয়ে ঘোরেন, সব জেনেও দলীয় নেতৃত্ব ধৃতরাষ্ট্র হয়ে আছে। নিরাপত্তা না পেলে নিজের কেন্দ্রে যাব না বললেন আতঙ্কিত তৃণমূল বিধায়ক। মনোরঞ্জনকে পাল্টা নিশানা যুবনেত্রী, হস্তক্ষেপ করবে শীর্ষ নেতৃত্ব? তৃতীয় প্রশ্ন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিবাদী মানুষের মুখ, দুর্নীতির ত্রাস, অন্যায়কারীদের বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নিচ্ছে না? তৃণমূলের উল্টো পথে হেঁটে বিস্ফোরক বলাগড়ের বিধায়ক। এবার কি দলেই কোপের মুখে পড়বেন মনোরঞ্জন ব্যাপারী? চতুর্থ প্রশ্ন, চাটুকার পেঙ্গুইন থেকে সাদা হাতি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ তাপস রায়, বললেন রাজনীতির বদলে অভিনয় করলে ও দাদা সাহেব ফালকে পুরস্কার পেত। সাংসদ বিধায়কের এই বেনজির কোন্দল কোথায় গিয়ে দাঁড়াবে? পঞ্চম প্রশ্ন, যারা দলের বিরুদ্ধে বলছেন তাদের নিরাপত্তা তুলে দেয়া হোক, নেতৃত্বের কাছে দাবি করলেন অর্জুন সিং। ভোটের আগে তো বিজেপিতে চলে গেছিলেন, আগে প্রায়শ্চিত্ত করুন, কটাক্ষ কুণাল ঘোষের। দলের মধ্যে একে অন্যকে বেলাগম আক্রমণ সত্ত্বেও কেন নিশ্চুপ শীর্ষ নেতৃত্ব? ষষ্ঠ প্রশ্ন থাকবে, 2014 সালের পরীক্ষায় প্রায় 43,000 নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে স্পষ্ট নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার কি অবশেষে ফিরবে স্বচ্ছতা? তবে শুরুতেই আপনাদের দেখাবো কি মারাত্মক অভিযোগ আনলেন বলাগড়ের সাহিত্যিক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দেখুন, তৃণমূল অন্য দলের হাতে কটা মরেছে? যদি একটা গুলির তো অন্ধ হয়, চালিয়ে দিল, কি করবেন আপনি? খোদ তৃণমূলের বিধায়ক কিনা খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন, আর তার অভিযোগের আঙুল দলেরই একাংশের বিরুদ্ধে। তিনি মনোরঞ্জন ব্যাপারী, হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক। গাড়ি আমি যা ভাড়া নিয়েছিলাম, সে গাড়ি তুলিয়ে দিল। আমার সিকিউরিটি যে গার্ড ছিল ফোন করে কলকাতায়, তাকে তুলিয়ে দিল। যে বাউন্সাররা ঘরে সব কোমরে আর্মস নিয়ে, এদের দিয়ে ভয় পাবো না? জেলার একজন নেত্রীর এত প্রভাব কি করে হয়? আপনি এমএলএ, তার পিছনে আরো কোনো বড় নেতা দাঁড়িয়ে আছে। এখন বলাগড় যাবেন না যতক্ষণ আমার সিকিউরিটি বাড়াতে হবে, পুরনো সিকিউরিটি ফেরত দিতে হবে, তারপরে আমি যাব, নাহলে আমি যাব না। তাহলে সেই রাত্রে আমাকে যে একা করে দেওয়া হলো, একেবারে অরক্ষিত করে দেওয়া হলো, উদ্দেশ্যটা কী ছিল? কোনো গভীর উদ্দেশ্য তো নিশ্চয়ই ছিল, নাহলে একা করে কেন দেওয়া হলো? উনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভের বিধায়ক, অর্থাৎ নীতি নির্ধারণ, আইন প্রণয়নের যে বলয়, তার মধ্যে তিনি একজন। আর আমি একজন ক্ষুদ্র সামান্য তুচ্ছ জেলা পরিষদের সদস্য মাত্র। তো সে কি করে একজন এত ক্ষমতাশালী প্রভাবশালী বিধায়কের দেহরক্ষী সরিয়ে নিতে পারবে? এই প্রশ্নের উত্তর উনি নিজেই দিতে পারবেন। প্রায় 23 বছর ধরে মনোরঞ্জন ব্যাপারীর জীবনের রুটিন ছিল দুবেলা 150 জনের রান্না করা। যে হাতে তিনি লিখেছেন ইতিবৃত্তে চণ্ডাল জীবন, সেই হাতেই তাঁকে প্রতিদিন নামাতে হতো 20 কিলোগ্রাম চালের ভাত। মুটে মজুরি করেছেন, ছাগল চড়িয়েছেন, দীর্ঘ সময় যাদবপুর অঞ্চলে রিক্সা চালিয়েছেন, আবার জেলবন্দি অবস্থায় শুরু করেছেন পড়াশোনা। জেলবন্দি হওয়ার আগে একসময় খিদের জ্বালায় পাউরুটি পর্যন্ত চুরি করেছিলেন যিনি, সেই তিনিই এখন সততার মশাল এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন। কার্যত বিদ্রোহ ঘোষণা করছেন দলেরই একাংশের বিরুদ্ধে। দলের একাংশ যারা তৃণমূল দলের মধ্যে থেকে দলটাকে কুড়ে কুড়ে খেয়ে দলটাকে শেষ করে দিচ্ছে, মাথার মধ্যে যেরকম ছাড় পোকা থাকে, মাথাটাকে খেয়ে খেয়ে ঘা করে দেয়, এই লোকগুলো দলের আশ্রয় থেকে দলটার সর্বনাশ করছে। অরিজিৎ দাস, তার স্ত্রী রুনা খাতুন, তো এরা হচ্ছে এই অন্যায়গুলো প্রশ্রয় দেয়। হতে পারে ওনার অনৈতিক কাজে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি, সেটা ওনার সমস্যা হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু আমার নামে দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। সৎসাহসের বড় অভাব আছে ওনার। বিধায়ককে রিকোয়েস্ট, অনুরোধ, ফেসবুক লাইভটা আপনি অন্ধকারে, আড়ালে, কলকাতায় লুকিয়ে কোনো জায়গা থেকে করবেন না তো? সৎসাহস আছে তো? বুধবার সোশ্যাল মিডিয়ায় নাম না করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লেখেন,
বলাগড়ের ফুলন দেবী যে সাথে ২০-২৫ জন শার্প শুটার নিয়ে ঘোরে, যে আমাকে মহিপালপুরে জনসভা করে মাটিতে পুঁতে দেবে বলেছে। বলাগড়ে যা চলছে দলনেতারা সবাই সবকিছু জানে, তবু কোনো পদক্ষেপ নিচ্ছে না। ধৃতরাষ্ট্রের মতো চোখ বুজে আছে। 2024-এ আর কাউকে লাগবে না, নিজেদের লোকেরাই নিজেদের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে। বিধায়ক স্বয়ং তার জন্য ফেসবুক লাইভ করবে বলছে। মানুষ এটা দেখতে পাচ্ছে, আমাদের আর কিছু বলতে হবে না। কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, এ কলম হাতে থাকলে বসা বা দাঁড়ানো, চিত বা উপুর যে কোনো অবস্থায় প্রকাশ্যে ঝোপ পুছে কোপ দেওয়া যায়। কোনো রকম তাগবাগ বা রাগঢাকের দরকার হয় না। সোশ্যাল মিডিয়ায় রাগঢাক না করেই নিজের দলের একাংশের বিরুদ্ধে কলম চালালেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ইতিবৃত্তে চণ্ডাল জীবন, দুখণ্ডের বই প্রথমবার যখন পড়েছিলাম চমকে উঠেছিলাম, কিন্তু আমার কথাই বা কেন বলবো, গোটা দেশ চমকে উঠেছিল। এবং আজও যে কোনো মূল্যায়নে যদি গোটা দেশের 10 জন দলিত সাহিত্যিকের তালিকা করতে হয়, নিঃসন্দেহে মনোরঞ্জন ব্যাপারীর নাম ছাড়া সেই তালিকা একটুও ঝুঁকি না নিয়ে বলছি অসম্পূর্ণ থাকবে। কিন্তু মনোরঞ্জন ব্যাপারী 2020 সালের 14ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির চেয়ারপারসন হন, কিন্তু সাহিত্যিক বা দলিতে অসাধারণ দলিত সমাজ নিয়ে কাজের জন্য নয়, তার রাজনৈতিক ওজনও কিন্তু কম নয়। এই বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে 2021 বিধানসভা নির্বাচনে 6760 ভোটে তৃণমূলের টিকিটে মনোরঞ্জন ব্যাপারী জয়ী হন। আর সেইটা নিয়ে আমার দেবাংশুর কাছে প্রশ্ন, যে এই রকম একজন মানুষ, শাসক দলের জনপ্রতিনিধি, তিনি বলছেন তিনি গুলিতে খুন হয়ে যেতে পারেন দলেরই একাংশের হাতে। এমন পরিস্থিতি যে একজন নির্বাচিত বিধায়ক তিনি নিরাপত্তা রক্ষী ছাড়া নিজের নির্বাচনী কেন্দ্র বলাগড়ে মানুষের কাছে যেতে পারছেন না। আমি বলছি এখনও দল নীরব, শীর্ষ নেতৃত্ব নীরব। এবং এবিপি আনন্দে বলার আগে তিনি দীর্ঘ একটা ফেসবুক পোস্ট করেছেন, তাতেও কারোর সাড়া নেই। দেবাংশু, দেখুন, প্রথমেই এবিপি আনন্দের সকল দর্শককে ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং এখানে উপস্থিত সকলকে একই সাথে। মনোরঞ্জন বাবু যে কথাটা বলেছেন, আমার প্রথম কথা হচ্ছে উনি একটা কথা বলার সময় বললেন, আমি দেখলাম, খেয়াল করলাম যে কোনো কারোর নিরাপত্তারক্ষী বাউন্সারদের কাছে থাকা বন্দুক দেখে তিনি নাকি ভয় পেয়েছেন। আমি জানি না তিনি সেই বন্দুক থেকেই গুলির ভয়ের কথা বলছেন কিনা। যদি সেটা হয়ে থাকে তাহলে আমি বলবো সেটা আমার মনে হয় অন্যরকমভাবে তিনি বলতে চেয়েছেন, কারণ তিনি রাজনীতিতে এসছেন 2021 সালের বিধানসভা নির্বাচনে। এবং আমি মনে করিয়ে দিতে চাই, যারা বিরোধীরা আজকে মনোরঞ্জন ব্যাপারীর কথা শুনে এতগুলো কথা বলছেন, তাদের কেউ কিন্তু এই মানুষটাকে তুলে এনে বিধানসভায় পাঠাননি। এটা তৃণমূল। আমি তোমার সঙ্গে 100% একমত, কিন্তু এখানে কোনো ইপস অ্যান্ড বাটসের জায়গা নেই। নিজে এখনকার থেকে হয়তো 12 ঘন্টা আগে ফেসবুক পোস্ট করছেন, যুবনেত্রী সম্পর্কে বলছেন, বলাগড়ের ফুলন দেবী, তার সাথে কোট আনকোট বলছি 20-25 জন শার্প শুটার নিয়ে ঘোরে, সে আমায় মহিপালপুরে জনসভা করে মাটিতে পুঁতে দেবে বলছেন। কোনো অ্যাম্বিগুইটি নেই, কোনোভাবে বিজেপি তৃণমূলের দিকে আঙুল নয়। না না না, একদমই তোলেননি। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে এটাই, এবং স্বাভাবিকভাবেই তিনি যেহেতু দলের বিধায়ক, তাহলে আমরা দলীয় কর্মীরা এটাই এক্সপেক্ট করি যে এই আলোচনাগুলো তিনি প্রকৃত জায়গাতে দলের মধ্যেই মতামতগুলো যদি দেন, এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম যদি তিনি কোনো ফেস করেন, যদি তার মনে হয় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি কি পুলিশের সাথে বৈঠক করেছেন বা পুলিশের কাছে একজন এমএলএ হিসাবে তার বক্তব্য জানিয়েছেন বা কোনো চিঠি দিয়েছেন পুলিশের কাছে? দিয়ে থাকলে পুলিশের থেকে রেসপন্স কি ছিল? এগুলো হচ্ছে একটা বিতর্কে, একটা আলোচনা। তুমি আমায় জিজ্ঞেস করছো কেন? দল ওনাকে জিজ্ঞেস করবে। আমি ওটাই বলছি। এবং দেখুন, স্বাভাবিকভাবেই আপনি বলছেন যে দলের শীর্ষ নেতৃত্ব কোনো বক্তব্য রাখেননি। এখন দলের শীর্ষ নেতৃত্বকে সংবাদ মাধ্যমে দেখে কেন বক্তব্য রাখতে হবে? দলের শীর্ষ নেতৃত্বের কাছে তো তার তরফ থেকে একটা অ্যাপ্রোচ যাওয়ার কথা, একটা বক্তব্যের জায়গা যাওয়ার কথা। আমার মনে হয় স্বাভাবিকভাবেই সুমনদা, দেখুন, তিনি একজন অত্যন্ত গুণী মানুষ, সেরকম একজন ব্যক্তি রাজনীতিতে এসছেন। আমাদের বিশ্বাস, এবং তৃণমূল কংগ্রেস এই বিশ্বাস থেকেই তার মতো মানুষদের রাজনীতিতে এনেছে যে তারা রাজনীতিকে এবং বিধানসভাকে সমৃদ্ধ করবে। তিনি বলছেন দল স্বাভাবিকভাবেই না, তুমি শব্দটা বোধহয় লক্ষ্য করেছো, ধৃতরাষ্ট্র বলছেন দল। না, আমি এটাই বলছি, উনি দলের ক্ষেত্রে এখানে কার কথা বলছেন, জেলা নেতৃত্ব কোনো নেতার বিরুদ্ধে তার ক্ষোভ আছে কিনা, আমার মনে হয় এটা ক্লিয়ারলি বলা উচিত। এবং স্বাভাবিকভাবেই আমরা এই কথাটা বারংবার বলছি যে তার দলের কাছে, দলের অভ্যন্তরে এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করা উচিত, দলের অভ্যন্তরে আলোচনা করা উচিত। এবং তার প্রাণ সংশয় যদি হয়ে থাকে, আমার বক্তব্যের জায়গায় এটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু,
এটা নিয়ে তার পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত। যে কারোর প্রাণ সংশয় হতে পারে, দলের অনেক ঊর্ধ্বে গিয়ে আমাদের ব্যক্তিগত শত্রুতা, অনেক সেম পার্টির মধ্যে, সেম সংস্থার মধ্যে, সেম কোম্পানির মধ্যে বহু জায়গাতে মানুষের সাথে মানুষের ব্যক্তিগত শত্রুতা আসে, তাতে দল অনেক ঊর্ধ্বে থাকে। তো সেই ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকেও তিনি যদি অনিরাপদ বোধ করেন তিনি পুলিশের কাছে যান। একদম, কিন্তু আমি বলছি যে এখানে কোন প্রতিষ্ঠান কোন দলের ভেতরে শত্রুতা মনে করলে গুলি করে মেরে দেওয়ার কথা আসে সেইটা আমার জানা নেই। আমি এইখানে আপনাদের সামনে ছেলেকে 20 টাকা দেয়নি বলে বাবাকে মেরে দিয়েছে, আপনার চ্যানেলেই খবর দেখেছি। আমি বলছি এরকম ঘটনা আমাদের দেশে যে মানুষরা তাকে নির্বাচিত করলেন তাদের কাছে পৌঁছতে পারছেন না, গুলিতে অথবা তাকে গুলতে দেওয়া হবে। নিরাপত্তা বোধটা তো একটা ফিলিং এর জায়গা। উনি অনিরাপদ যে বোধ করছেন তার ব্যক্তিগত ফিলিং, এই ফিলিংটাই তিনি প্রশাসনের সাথে শেয়ার করেন। তিনি বলেছেন যে তিনি দলকে জানিয়েছেন, এখন নয় এর আগেও। আমি পরপর ধারাবাহিকভাবে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে এই মানুষটা সম্পর্কে 2021 সালে বিধানসভা নির্বাচনের ঠিক পর যখন তিনি নির্বাচিত হয়ে গেছেন 25শে আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন, সমাজের কোথা থেকে উঠে এসে আপনি আজকে এই জায়গায় এসেছেন, আপনার মতো মানুষের খুব অভাব, আপনাকে পেয়ে আমরা গর্বিত। আর যার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী গর্বিত, তিনি বলছেন যে দলের একাংশের হাতে তিনি খুন হতে পারেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এইবার? মনোরঞ্জন ব্যাপারী সাহেব বলেন, আমি জিতেছি দিদির আশীর্বাদে, ভাঙা পা নিয়ে দিদি ওখানে কত কষ্ট করে গিয়ে আমাকে জেতাবার জন্য। আর আপনি কত রিক্সা চালিয়েছেন, কত রান্না করেছেন, আমাদের কত তার মধ্যে দিয়েও সাহিত্য দিয়েছেন, কত বড় কাজ করেছেন বলুন তো। তাহলেও সমাজের কোথা থেকে উঠে এসে আপনি আজকে এই জায়গাটা এসেছেন, আপনার মতো মানুষের খুব অভাব, আপনাকে পেয়ে আমরা গর্বিত। মনোরঞ্জন ব্যাপারী আজ বলছেন যে দলকে বারবার বলি কিন্তু তাতেও কিছু হচ্ছে না। যে শব্দটা ব্যবহার করেছেন, যে সিমিলিটা টেনেছেন রাদার ধৃতরাষ্ট্রের। আমি এখান থেকে তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব, একটু প্রশ্নটাকে বড় করি। তরুণজ্যোতি, এক হচ্ছে যে শাসক দলের বিধায়ক, তার যদি এই ভয় হয়, আমার আশঙ্কাটা অন্য। সেটা হচ্ছে আর 4 মাসের মধ্যে সমস্ত যদি নিয়ম নীতি দেখি তাতে আমাদের দেশে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে বিরোধী দলের নেতারা কর্মীরা কিভাবে প্রচার করবেন? আমি বলছি যে প্রচারও বাদ দাও, একটা যদি খুনোখুনির পরিস্থিতি সৃষ্টি হয়, সেই গুলি তো বেছে বেছে শাসক দল বিরোধী দল দেখবে না, সাধারণ মানুষের রক্ত ঝরবে। আবার কোথাও আশঙ্কাটা এই বক্তব্য কিন্তু বাড়িয়ে দিল না। সুমনদা, ঘর পোড়া গরু সিঁদুরো মেঘ দেখলে ডরায়। 2018 পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত আমরা হিসাব করি, আমরা 300 জনের ওপর কার্যকর্তা আমরা হারিয়েছি, এবং মার্ডার স্টাইলও অলমোস্ট সেম। আমরা যদি এইবার হিসাব করি, পঞ্চায়েতের পর থেকে কয়েক দিনের মধ্যে 54 জন আমাদের কর্মীকে হারিয়েছি, খুন করা হয়েছে। আমরা যদি বিধানসভা ধরি, বিধানসভা সেই খেলা হবে করে, কি খেলাটা পশ্চিমবঙ্গের জুড়ে হলো আমরা দেখলাম। ওনার ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ ওনার দলে তো বকটুয়ের ইতিহাস আছে, ওনার নিয়ে দলের কর্মীদের মেরে ফেলার ইতিহাস আছে। এই কয়েকদিন আগে তোমরা যখন এটা দেখাচ্ছ, আমি নামটা ভুলে যাচ্ছি, দেবাংশ নিশ্চয়ই মনে করতে পারবে, সাউথ 24 পরগনার এক বিধায়ক পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে এসছেন যে আমাকে খুনের পরিকল্পনা হচ্ছে। কাকে করছে, কাদের বিরুদ্ধে কমপ্লেন? নিজের দলের কর্মীদের বিরুদ্ধে কমপ্লেন। পঞ্চায়েত ভোটের সময় গোসাবায় আমার মনে আছে মনোরঞ্জন বাবু আজকেও বলেছেন যে খুন কারা কাকে করছে, যে তৃণমূলকে মারছে, নিজেই বলছে। গোসাবায় যে ছিল এটা পঞ্চায়েতের মেম্বার হয়েছিল, একটা মেয়ে, তার জন্য তার বাবাকে মেরে দেওয়া হলো। এগুলো আমরা দেখেছি পঞ্চায়েত ভোটে। তৃণমূল বলছে না আমাদের অনেক কর্মী মারা গেছে, ফ্যাক্ট মারা গেছে, কিন্তু কারা মেরেছে? তৃণমূলে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠী মেরেছে। সবে নাম ডিক্লেয়ার প্রসেস শুরু হবে, চোপড়ায় ফার্স্ট মারা তৃণমূল কর্মী, কে মেরেছে? তৃণমূল মেরেছে। আর এই বলাগড়ের আমাদের গামছাওয়ালা বাবু অত্যন্ত, উনি সাহিত্যিক হিসাবে খুব ভালো হতে পারেন, বাট মানুষ হিসাবে কতটা ভালো সেটা বলাগড়ে গিয়ে জিজ্ঞেস করো। বলাগড় এমন একটা জায়গা, যারা জানেন সুমনদা, বলাগড় হচ্ছে মেনলি নার্সারি এরিয়া। মেন ব্যবসা ওই এলাকার মানুষের নার্সারি এবং নৌকা শিল্প, যেটা প্রায় মৃতপ্রায়। এই নার্সারি এলাকায় মেন রিকোয়ারমেন্ট হচ্ছে মাটি। তো এই মনোরঞ্জন বাবুকে তোমরা সামনে কোনোদিন ক্যামেরা নিয়ে গেলে জিজ্ঞেস করো বৈদ্যনাথ সাহাটা কে, বৈদ্যনাথ সাহা কেন তাকে গাড়ি দেয়, যিনি একজন সততার প্রতীক। নেক্সট সততার প্রতীক সেকেন্ড ভার্সন 2, 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়। সে ভার্সন 2 যখন টোটো করে ঘুরতেন, অটোরিক্সা করে ঘুরতেন, ভালো, আজকে তাকে এসইউভি কে প্রোভাইড করছে? আচ্ছা, ওখানে মাটি মাফিয়া ইট ভাটার মালিকের সাথে তার কিসের সম্পর্ক? বলা করে যে রুনা ম্যাডামের কথা হচ্ছে, সেই রুনা ম্যাডামের সাথে তার কিসের হিচ? পঞ্চায়েত ভোটের সময় এই বলাগড়ের বিধায়ক একটা বক্তব্য শুনলাম, আমার কথা মতো একটা পঞ্চায়েত মেম্বার করা হয়নি। কেন করা হয়নি? পঞ্চায়েত মেম্বার কাদেরকে তিনি প্রমিস করেছিলেন তোমাদেরকে টিকিট দেবো, অ্যান্ড কিসের বেসিসে প্রমিস করেছিল? এটা বেসিক্যালি ঘরে ঘরে লড়াই।
সেই পঞ্চায়েত থেকে এটা চলছে, সেই লড়াইটা আজও চলছে যে একদল টিকিট প্রমিস করবো, টিকিট তো এমনি প্রমিস হয়নি, কিছু বিনিময়ে প্রমিস হয়েছিল, সে বিনিময়ে নিয়েছি আমি টাকাটা, আমি টিকিট দিতে পারিনি, প্রেশার আমার উপরে আসবে। এই তারপরে সব দলের বিরুদ্ধেই আসে। তথাগত রায় তোমাদের দলের নেতা, তোমাদের দলের সম্পর্কেই বলেছিলেন কামিনী কাঞ্চন, আমার দলে মতবিরোধ থাকতে পারে, সব দলই থাকে, আমার দলে খুন হয় না, আমার দলে একনিষ্ঠ হয়। বকটুই এমন একটা জায়গা, আমি আজকে আবার বলছি, সেখানে বিজেপি কেন কোনো বিরোধী দলের নাম নিশান ছিল না। সেটা লাইভে মানুষ দেখেছেন যে যারা মারা গেছেন, যারা আক্রান্ত হয়েছেন, সবাই বলছেন যে আমরা তৃণমূল কংগ্রেস করি। কিন্তু ইন্টারেস্টিংলি আজকে যেটা বললেন তরুণজ্যোতি, সেই ব্যাপারটা কিন্তু হুবহু মিলে যাচ্ছে যার বিরুদ্ধে সাহিত্যিক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর যাবতীয় অভিযোগ। তরুণজ্যোতির ব্যাখ্যাটা প্রায় মিলে গেল রুনা খাতুনের সঙ্গে। যে রুনা খাতুনের বিরুদ্ধে মনোরঞ্জন বাবুর অভিযোগ, সেই রুনা খাতুন বলছেন উনি এতটাই কোট আনকোট যাচ্ছি অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছেন যে উনি ইনসিকিউর, তাই নিজে থেকেই বলছেন বলাগড়ে আসতে ভয় লাগছে। নিঃসন্দেহে আমি দেবাংশুর কাছে যাব, তার আগে রুনা খাতুন কি বলছেন। এই নয় তো যে উনি সিকিউরিটি না, উনি ওনার পার্থ সিকিউরিটির কথা ভাবছেন, যে ওনার হয়ে বকলমে কাজকর্মগুলো চালাতেন, অনৈতিক কাজকর্ম। আমার বলতে নিজেরই খারাপ লাগছে, সেই পার্থকে ওনার প্রয়োজন হয়েছে, ওনার সিকিউরিটির প্রয়োজন না, ওনার পার্থকে প্রয়োজন। তো উনি এতটাই অনৈতিক কাজে যুক্ত হয়ে গেছেন যে উনি ইনসিকিউর, নিজের থেকেই বলছেন বলা করে আসতে ভয় লাগছে। আমার কৌতূহল দেবাংশু কোন দিকে যাবে। যদি দেবাংশু বলে রুনা খাতুন ঠিক বলছেন, তাহলে হুবহু তরুণজ্যোতি খানিকক্ষণ আগে যেটা বললো সেটা মানতে হবে, আর মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে তো দ্বিমত আছে। আমার তো অন্য চিন্তা তরুণজ্যোতিটা কোন দিকে যাবে। কেন আমি বলছি, কারণ তরুণজ্যোতি একটু আগে একটা সুন্দর কথা বলেছে, বলছে উনি কিছু লোককে কদিন আগে আমাদের মনোরঞ্জন ব্যাপারী পঞ্চায়েত ভোটের সময় বলেছিলেন আমার লোকেদের টিকিট দেওয়া হয়নি, আমার লোকেদের টিকিট দেওয়া হয়নি। তরুণজ্যোতিদা বললো কেন দেওয়া হয়নি, কারণ উনি কিরকম লোকেদের প্রমিস করেছিলেন। তার মানে তরুণজ্যোতিদা এটা অ্যাডমিট করলো, যদি তার কথা সত্যি হয়ে থাকে তাহলে কোট অ্যান্ড কোট কিরকম লোকেদের প্রমিস করলে তৃণমূল তাদের টিকিট দেয় না। এটা তরুণজ্যোতিদাকে প্রথম আমি ধন্যবাদ জানাতে চাই। আর দ্বিতীয় একটা কারণ আমি বলি, সুমন এই একটা কথা বলো না, আমাদের দলে আর যাই হোক, আমাদের দলে এ রাজ্যে খুনোখুনি হয় না, সেটা তো ৭৫ বছর পর তারা যখন ক্ষমতায় আসবেন তখন বোঝা যাবে। তো ক্ষমতায় না এসে এখনো বিরোধী রাজনীতি পশ্চিমবঙ্গে কখনো ক্ষমতায় আসেননি। বামফ্রন্ট ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, শরিকে মারামারি করে বাসন্তী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কি হয়েছে সেটা আমরা দেখেছি। আর ত্রিপুরাতেও নিজেদের মধ্যে কিন্তু দেবাংশু এক সেকেন্ড, যাকে নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের গর্বিত হয়েছি আপনি এসছেন বলে, তিনিও এই দড়ির টানাটানির মধ্যে যুক্ত হয়েছেন, সে তো মানতে হয়। না না না, কোনো দড়ি টানাটানির বক্তব্য না, আমি বলছি তরুণজ্যোতিদার বক্তব্য যদি সত্যি হয় তাহলে তার অপর দিকটাও তো সত্যি। আমি বলছি তার কোনটা ঠিক তাকে ঠিক করতে হবে, তারপরে তো আমি উত্তর দেবো। সে অয়দার বলুক তৃণমূল তাহলে বেছে বেছে টিকিট দেয়, কেউ অন্যরকম ভাবে সেটিং করলে তারা টিকিট পায় না, আর না হলে অ্যাডমিট করুন ওই কথা। তরুণজ্যোতি সুমনদা টেন্ডার প্রসেস জানো তো, টেন্ডার প্রসেসে কি হয়, যে লেস দেয় সে পায়। তৃণমূলেরও টেন্ডার প্রসেসে যে অ্যাবভ যায় সে পায়, অ্যাবভ যে দিল সে পেয়েছে। রুনা দেবী আজকে বড় বড় কথা বলছে, আমি আবার বলছি ইস্যুটা তৃণমূলের ইস্যু নয়, তৃণমূল ঘুরে গেছে। ইস্যুটা হচ্ছে খালি টাকা কে বেশি নিত আর এখন কে নিচ্ছে, কার পকেটে যাচ্ছে, সেটা নিয়ে ইস্যু। আর একটা কথা দেবাংশু বললো, দেবাংশু একটা হচ্ছে এতগুলো রাজ্যে তো ভোট হলো, কোন রাজ্যে পশ্চিমবঙ্গের মতো হলো বলতো, কোন রাজ্যে পশ্চিমবঙ্গের মতো মায়ের কোল খালি হলো, কোন রাজ্যে পশ্চিমবঙ্গের মতো খুন হলো। এই কালচারে ভালো জিনিস শিখুন অন্য রাজ্য থেকে। বেশি রাজ্যে আমরা ক্ষমতায় এসেছি, আমরা জানো যে ওই দাঁড়িপাল্লা কল্পনা করি, সেই দাঁড়িপাল্লার একদিকে এই রুনা দেবী থাকেন আর একদিকে মনোরঞ্জন ব্যাপারী। তোমরা দুজনেই এতক্ষণ ধরে এই গত 15 মিনিটে যা বললে, কোনো এক পক্ষ ঠিক হলে তাহলে আরেক পক্ষ সম্পর্কে যেটা উঠে আসে সত্য হিসেবে, ফ্যাক্ট হিসেবে, সেটা মারাত্মক, দুর্ভাগ্যজনক তো বটেই। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন, যেখানে মনোরঞ্জন ব্যাপারী একেবারে পরিষ্কারভাবে যার সম্পর্কে বাছা বাছা বিশেষণ তৃণমূল কংগ্রেস এতদিন ব্যবহার করে এসেছেন, সেই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্যত প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনি বললেন দুর্নীতির প্রশ্নে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের তুলনা করলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে, এবং একেবারে পরিষ্কার বোঝাতে চাইলেন যে সিদ্ধার্থবাবু তাঁর মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধেও কমিশন বসিয়েছিলেন। এখানে যদি দুর্নীতির অভিযোগ ববি হাকিম মেনে নেন, মনোরঞ্জন ব্যাপারী বলছেন, তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশ্ন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো ব্যক্তি নন, সমস্ত প্রতিবাদী মানুষের মুখ। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন পর্যবেক্ষণ কিংবা নিজেদের কড়া সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের একাংশ। আর এবার সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়েরই ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিকে আমাদের চোখ ফিরিয়েছিলেন, আমরা সেই দিকটা কেউ দৃকপাত করিনি। উনি প্রথম আমাদের চোখ ফেরালেন ওই দিকে,
এবং তারপরে আজকে ফিরহাদ হাকিম নিজেও স্বীকার করছে যে কিছু দুর্নীতি হয়েছে। যদি কিছু দুর্নীতি হয়েই থাকে তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে এনারা নিজেরাই কেন তদন্ত করলেন না? রুনা খাতুনের ব্যাপার নিয়ে মুখ খোলার সাহস মানুষের কেন হচ্ছে? দল এখন একটা খুব বড় লড়াইয়ে নামছেন, সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইটা লড়তে হবে। মমতা ব্যানার্জির অনেক ত্যাগ, অনেক লড়াইয়ের আমরা আজকে এই জায়গায় এসেছি, সুতরাং আমাদের আরও বড় লড়াইয়ে যেতে হবে। সেটাকে নষ্ট করব না, আমরা সবাই মিলে একসাথে থাকব। তৃণমূল বিধায়ক যে রুনা খাতুনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, তিনি যুব তৃণমূলের রাজ্য সম্পাদক, হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য, সেই সঙ্গে প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তাঁর স্বামী হুগলির খামারগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। তৃণমূল বিধায়কের অভিযোগ, প্রভাব খাটিয়ে অবৈধভাবে স্কুলে চাকরি পেয়েছেন এই যুব তৃণমূল নেত্রী। এখানেই শেষ নয়, অভিযোগ চাকরি পেলেও স্কুলে তাঁর দেখা মেলে না। সোশ্যাল মিডিয়াতেও তৃণমূল বিধায়ক লিখেছেন, কলকাতার বাবুর সহায়তায় সেখানে একটা পদ সৃষ্টি করে 17 সালে চাকরিতে যোগ দেয়। সে যে দীর্ঘ 4-5 বছর একজন শিক্ষিকা হয়ে একদিনও ডিউটি না করে কেমন করে মাইনে পেল, সেটাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমি জেনে নেব। দেখব তার কলকাতার বাবু তাকে কিভাবে বাঁচায়। এ নিয়ে তো সিআইডি তদন্ত হওয়া উচিত। 5 বছরের মধ্যে কোনোদিন সে একটা ডিউটি করতে গেল না, একটা বাচ্চারা পড়াতে গেল না। সরকারের ঠকালো বেতন নিয়ে, বাচ্চাগুলোর ঠকালো না পড়িয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতিকারীদের বিরুদ্ধে একটা ত্রাসের প্রতীক। গো অ্যাহেড, যান। কেন যানটি এখনো এতদিন? যান। আপনার যদি অর্থের অসুবিধা হয়, আপনি চাইবেন, আমি আপনাকে দেব, আপনি যান। আপনার যাওয়া দরকার আছে, কারণ আপনি নিয়ম নীতি কিছুই জানেন না। সংঘাত দ্বন্দ্বের মাঝে বিধায়কের এই নতুন বিস্ফোরণ আরও অস্বস্তিতে ফেলল ঘাসফুল শিবিরকে। কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দল দের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনাদের জানিয়ে রাখবো যে এই মুহূর্তে একটা নাটকীয় পরিস্থিতি এসএসকেএম হাসপাতালের সামনে, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র এবং অন্যান্যরা এই মুহূর্তে পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ভর্তি আছে। সরাসরি এসএসকেএম এর ছবি, প্রচুর সিআরপিএফ জওয়ান, সেখানে অ্যাম্বুলেন্স রেডি আছে। নাটকীয় কোনো ঘটনা ঘটতে পারে, আপনাদের সরাসরি তখন লাইভে আপনাদের দেখাবো, আউটপুটটা আপনাদের দেখিয়ে রাখলাম। আমি আসবো তন্ময়দার কাছে। তন্ময়দা, এক হচ্ছে যে ভেতর থেকে মুখ খোলা, নেতা বনাম নেতা, মন্ত্রী বনাম মন্ত্রী, কয়েক সপ্তাহ নয় তৃণমূলকে কেন্দ্র করে কয়েক মাস ধরে চলছে। এমনকি রাজ্য সভাপতি বনাম রাজ্য সাধারণ সম্পাদক, কাল থেকে দেখছি লোকসভার দলনেতা বনাম বিধানসভার সহ মুখ্য সচেতক, সমস্ত দেখছি। কিন্তু ভোটে এর আদৌ কোনো প্রভাব পড়বে কি? ভোটারের ওপর পড়বে কি? সব থেকে বড় কথা, রাজনৈতিকভাবে আপনারা বিরোধীরা এর কোনো ফায়দা তুলতে পারবেন কি? তৃণমূল কংগ্রেসের আসলে মন খারাপ। আমি সুমন কিংবা দেবাংশুর কথা বলছি না, সাধারণ তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা সত্যি সত্যিই তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে করেন। এই যে একটা দলের ভেতরে এই ধরনের ঘটনাগুলো ধারাবাহিক ঘটছে, সেটার একটা প্রতিক্রিয়া তো তাদের মধ্যে হয়, একটা হতাশা তাদের ভেতর তৈরি হয়, এটা বিজ্ঞান। এখন এই মন খারাপ তৃণমূল কংগ্রেসে যুবরাজের 7.5 কোটি টাকা অ্যাটাচমেন্টে চলে গেছে। এই মন খারাপ তৃণমূল কংগ্রেসে আজকে আবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ হয়েছে। এই মন খারাপ তৃণমূল কংগ্রেসে আজকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে 43,000-এর প্যানেল প্রকাশ করবার জন্য 10 দিনের মধ্যে। আর একটু আগেই তুমি দেখালে, আমার নোটেও ছিল যে ইএসআই এর ডাক্তাররা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে পৌঁছে গেছে এবং মুখ্যমন্ত্রীর বক্তৃতায় হাততালি কম হচ্ছে। এখন এই এতগুলো ঘটনা যখন চতুর্দিকে ঘটছে, তখন তৃণমূল কংগ্রেসের প্রয়োজন কিছু মনোরঞ্জনের ব্যাপার স্যাপার জনগণকে উপহার দেওয়া। কিছু মনোরঞ্জনের ব্যাপার স্যাপার যদি জনতাকে উপহার দেওয়া না যায়, তাহলে এই পরিস্থিতি থেকে বেরোতে যাবে না। সেই জন্য তৃণমূল কংগ্রেস ঠিক করে নিয়েছে যে মূল এজেন্ডাগুলোকে আলোচনায় আসতে দেবে না। আলোচনায় আনা হবে না যে এই মুহূর্তে আমাদের রাজ্যে 18 থেকে 25 বছর বয়সের স্নাতক ছেলেমেয়েদের 100 জনে 43.2 জন বেকার। আলোচনায় আসতে দেওয়া হবে না যে এই মুহূর্তে আমাদের রাজ্যে 100 দিনের কাজের টাকা পায়নি এমন মানুষের সংখ্যা ভারতবর্ষের ভিতর সবচাইতে বেশি। আলোচনায় আসতে দেওয়া হবে না যে এই মুহূর্তে আমাদের রাজ্য যা 1,92,000 কোটি টাকা ঋণ নিয়ে দায়িত্বে এসেছিল, তাদের ঋণের পরিমাণ গিয়ে 6,35,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। আলোচনায় আসতে দেওয়া হবে না যে এই গোটা দলটা, সামগ্রিক দলটা,
এমন বোধহয় কাউকে খুঁজে পাওয়া যাবে না যে অন্য কারোর বিরুদ্ধে অভিযোগ করছে না। অর্থাৎ একটা এমন গোষ্ঠীদ্বন্দ্ব, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের দুদিকের নেতা নেত্রী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে গোটা তৃণমূল কংগ্রেস দল। কিন্তু উল্টো যুক্তিটা এই যে এইটা তো ইলেকশনের 4 মাস আগে দলের মধ্যেই একটা বিভ্রান্তি সৃষ্টি করবে, সেখানে তৃণমূলের লাভটা কোথায় হচ্ছে? হ্যাঁ, আসছি আমি সে পয়েন্টে। এই যে এটাকে আনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা হচ্ছে দুটো দলের নেতা। আমার ব্যক্তিগত বিশ্বাস যে এই গোটাটাই তৃণমূল কংগ্রেসের কৌশল। আচ্ছা, আসলে কোনো ঝগড়া নেই, আচ্ছা, আসলে কোনো দ্বন্দ্ব নেই, আসলে কোনো বিরোধ নেই। পুরোটা গোটা ব্যাপারটাকে হচ্ছে আসল এজেন্ডা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়া, এই এজেন্ডাকে সামনে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোহন ভাগবতের কালকে বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন, আজকে তন্ময় ভট্টাচার্য বললেন, ইনফ্যাক্ট ঘটনাচক্রে আজকে শুভেন্দু অধিকারীও এই একই কথা বলেছেন। আমরা বলছি যে আমরাও তো বলতে চাইছি যে আপনারা যে ভাবছেন একদম ওপরতলায় দ্বন্দ্ব আছে, এরকম কোনো দ্বন্দ্বই নেই। তন্ময় দাও সেই কথা বলছে, বিজেপিও সেই কথা, শুভেন্দু দাও সেই কথা, খুব খুশি। তবে আমি একটা কথা বলি এখানে দাদা, সুমন দা, সেটা হচ্ছে দাদা আমি আমি তো সেটা বলছি, তন্ময় দা একটা খুব সুন্দর কথা বললেন, মন খারাপ মন খারাপ মন খারাপ করে 3টে কথা বললেন। এই সেম মন খারাপ আমার মনে পড়ছে সুমন দা, বিধানসভা ভোটের রেজাল্টের দিন আমি আপনার টিভিটা দেখছিলাম, তন্ময়দার এত মন খারাপ হয়েছিল যে সিপিএম এর হাতে ফুটো বাটিকারা ধরিয়ে দিয়েছিল, সেই গল্পটা তন্ময়দা এখানে বলছিলেন। ওটাও আরেকটা মন খারাপের গল্প। আমি না বলি পাচ্ছি না, উনি আলোচনাতে তন্ময়দা বারবার বলছেন আলোচনায় তৃণমূল আসতে দিচ্ছে না, আলোচনা সচেতনভাবে তৃণমূল আসতে দিচ্ছে না, এই ঝগড়াটা করে রাখছে। তোমরা ভাই বিরোধী দল হিসেবে কেন সামনে আনতে পারছো না? বিরোধী রাজনৈতিক দলের ব্যর্থতার জায়গাটা আমি কেন বলবো না? মানে শাসক তো যে কোনো সময় চাইবে যে শাক দিয়ে মাছ ঢাকতে, মাছ মানে শাকটাকে উড়িয়ে মাছটাকে দেখানোর দায়িত্ব তো বিরোধীদের। কেন শুভেন্দু অধিকারী পাচ্ছে না? কেন সুজন চক্রবর্তীরা সেই মানুষের ইস্যুগুলোকে সামনে আনতে পারছে না? কারণ দাদা মাছটা নেই তো, ব্যর্থতাটাকে আপনারা কেন সামনে বলতে পারছেন? মাছ তো নেই। তৃণমূল চাইবে যে শাক দিয়ে মাছ ঢাকতে, অর্থাৎ মানে যে কোনো ইস্যুকে ঢেকে রাখতে চাইবে নানা রকম বিতর্ক তৈরি করে, কিন্তু বিরোধী রাজনৈতিক দল থেকে আপনারা কি করছেন? আর প্রশ্নটা যেহেতু আমার কাছে, আমার একটু সুযোগ দেওয়া উচিত। খুব সঙ্গত প্রশ্ন, আমি বিশ্বনাথদাকে কুর্নিশ জানাচ্ছি এই প্রশ্নের জন্য। পারছি তো, করছি তো। এই যে 3রা নভেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত ইনসাফ যাত্রা হলো, ব্রিগেডের কথা আপনি বললেন, আমি আলোচনাটা এগিয়ে নিয়ে যাব, দ্রুত আমরা করছি। এবং আজকে গোটা পশ্চিম বাংলায় ব্রিগেড, গতকালকে আর আজকে যদি দেখা হয়, গতকালকে দুটো মানে ইভেন্টফুল জিনিস ছিল। গতকালকে ছিল ইডি কোর্টে রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দিয়ে বলেছে 7.5 কোটি সম্পত্তি বিধান রাউতে বাজেয়াপ্ত হয়েছে। সিবিআই রিপোর্ট দিয়েছে, কিছু বিধায়কের নাম নিয়েছে, একজন মন্ত্রীর নাম নিয়েছে, কিছু কাউন্সিলরের নাম নিয়েছে, নিয়ে বলে তারা এজেন্ট হিসাবে কাজ করেছে। আজকে মানে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো প্যানেলটা প্রকাশ করতে বলেছে। আর আরেকটা অংশ তুমি এসো না, কারণ ইন ক্যামেরা সেশন চলেছিল, যার ফলে তুমি বা আমি কেউই উই আর নট সাপোজ টু টেল দ্যাট অন এয়ার। পিসি ভাইপোর লড়াইটাকে দেখানোর চেষ্টা করা যায় যে মানুষ দুর্নীতি না দেখতে পায়। আচ্ছা, ফাঁসির মঞ্চটা কোথায় হয়েছে? শহীদ মিনারের কাছে হয়েছে কি? কারণ সামনে তো আসছে। কি আসছে? কি বেরিয়েছে? 7.5 কোটি প্রপার্টি অ্যাটাচ হয়েছে। আমি আরে একটা অফিসের একটা বিল্ডিং এর কস্ট কত তোমার জানা আছে? একটা অফিসের বিল্ডিং এর কস্ট। ইনফ্যাক্ট আমি দর্শকদের জানিয়ে রাখবো যে আজকেই এই অনুষ্ঠানের একটা অংশ এই ইডির অ্যাটাচ করা তালিকা তাতে থাকবে। কিন্তু তার আগে আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে পরের প্রতিবেদন। যে পরের প্রতিবেদন আপনাদের মনে করিয়ে দেবো যে এই মনোরঞ্জন ব্যাপারী কয়েক মাস আগে এই চ্যানেলেই একটার পর একটা অভিযোগ এনেছিলেন, সেটাও তার দলের বিরুদ্ধে। বলেছিলেন যে দলের একাংশ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে। কোট আনকোট বলেছিলেন, এত চোর ধান্দাবাজ যে একটা দলে থাকতে পারে আমার জানা ছিল না সেই চোর ধান্দাবাজগুলো বড় বড় নেতাদের এত প্রিয়। দেখুন, আপনার কি মনে হয় আমি মুখ বন্ধ করে থাকালো? এমনি তো সবসময় বলতে থাকি, কাজ হয় না কিছু। আবার ব্যাপারী বিস্ফোরণ, দলের একাংশের হাতে খুনের আশঙ্কা থেকে নেতৃত্বের একাংশকে চ্যালেঞ্জ। ফের ব্যাপারীর ব্যাপার স্যাপারে অস্বস্তিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ফেসবুকে তৃণমূলের লেখক বিধায়ক লিখেছেন, এক মাটির মাফিয়া, বালি মাফিয়া, গাঁজার পাচারকারীদের সহায়ক জুয়ার বোর্ড চালানো উপনেতা আমাকে চোর বলেছে, খুনি বলেছে, ধর্ষক বলছে। আমি নাকি মহাশ্বেতা দেবীর লেখা নিজের নামে ছাপিয়ে কয়েক লক্ষ না কোটি কামিয়েছি। সেই আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বিধায়ক বানিয়েছেন। আমি যদি তাহলে দিদি বা কেমন মানুষ? তিনি আমার বিষয়ে কোনো খোঁজ খবর নিলেন না। আর এই দলটি বা কেমন?
যারা এমন একটা চোর ছেঁচড়কে দলের সঙ্গে যুক্ত করলেন, তাহলে যে বিরোধীরা বলে চোর 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 চোর, তৃণমূলের সবাই চোর, সেটা কি সত্যি? চোর ছাড়া দলে আর কোনো লোক নেই? ওরা সবসময় বলে যাচ্ছে আমি বহিরাগত। আচ্ছা বলুন তো, বহিরাগত বলা করে গিয়ে আমি ভোটে লড়েছি, দিদি গিয়ে কি করে নন্দীগ্রামে ভোটে লড়েছে? সে তাহলে বহিরাগত না? অভিষেক ব্যানার্জি গিয়ে ডায়মন্ড হারবারে লড়ছে, আমাকে বলা হচ্ছে বহিরাগত, অনুপ্রবেশকারী। আমি ভোটে লড়ছি, আক্রোশ তাদের। তো আমার ওইখানকার মাটিতে শিকড় নেই, এদের শিকড়। এরা পদে থাক পদে না থাক, এদের প্রভাবটা অনেক বড়। ব্যাপারের বিস্ফোরণ এই প্রথমবার নয়। গত বছর পঞ্চায়েত ভোটের আগেও তৃণমূলের একাংশের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন তিনি। টাকার খেলা, কোটি কোটি টাকার খেলা হচ্ছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটদের থেকে 1 লাখ 2 লাখ 50,000 যার যেমন ক্ষমতা তার থেকে টাকা নেওয়া হয়েছে। কারা জড়িত এর মধ্যে? আমাদের দলীয় নেতৃবৃন্দ জড়িত। জেলার না রাজ্যের? জেলাও আছে, রাজ্য বলছি না আমি, আমার ক্ষমতার জেলা পর্যন্ত, রাজ্য না। জেলা নেতৃত্বকে বলছি জড়িত আছে, আইপ্যাক জড়িত আছে। একই সঙ্গে ফেসবুকে তিনি লিখেছিলেন, এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়। এর কয়েক মাস পর ফের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুকে তিনি লেখেন, কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এত চোর ধান্দাবাজ যে একটা দলে থাকতে পারে আমার জানা ছিল না। জানা ছিল না সেই চোর ধান্দাবাজগুলো বড় বড় নেতাদের এত প্রিয়। এবার ফের বিস্ফোরক তিনি। দলের যে কাঠামো নেতৃত্ব, তা তাদের কাছে তো অনবরত বলা হচ্ছে, অনবরত জানছে, মিডিয়ার মাধ্যমে জানছে। আমি খারাপ কিছু লিখলে সঙ্গে সঙ্গে ফোন আসছে, এটা লিখবেন না। তা আমি কেন লিখছি সেটা কেউ জিজ্ঞেস করছে না কেন? সেটা নিরাকরণ করার জন্য কেউ কোনো চেষ্টা করছে না কেন? কেন? কিভাবে বলতে হবে দলে? তৃণমূল দলটা লুঠেরাদের একটা দল, সেই দলে গিয়ে ভালো থাকাটা সহজ নয়, কঠিন। এবং তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর। এখনও তাও খুন হয়ে যাবেন ভয় পাচ্ছে, এবার তো খুন হতে আরম্ভ করবে। চুরি করতে 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 স্যাচুরেশন এসে গেছে, আর কি দেবে? তাই এই ধরনের ঘটনা আরো বাড়বে। মনোরঞ্জন ব্যাপারী যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তৃণমূল শীর্ষ নেতৃত্ব কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, নাকি খোদ অভিযোগকারী বিধায়কের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে? উত্তর দেবে সময়। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ভিন্দল দের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজ, আমার স্মৃতি যদি খুব তঞ্চকতা না করে, তাহলে মনোরঞ্জন ব্যাপারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন মহেশ্বেতা দেবী। অসাধারণ একটা গল্প আছে যে ওই যাদবপুর এলাকায় তার রিকশায় মহেশ্বেতা দেবী উঠেছিলেন এবং তার শেষ বইটা নিয়ে মনোরঞ্জন তার সঙ্গে আলোচনা শুরু করেন। তো আমি আপনার কাছে আসবো কিন্তু একেবারে প্রশাসন এবং পুলিশের প্রশ্নে। আপনি লক্ষ্য করুন, মনোরঞ্জনবাবু যে অভিযোগগুলো তুলছেন, মানে সিকিউরিটি না থাকলে আমি খুন হয়ে যেতে পারি, গুলিতে খুন হয়ে যেতে পারি, এলাকায় মাটিতে পুঁতে দেবে, একজন নেত্রী তিনি 20-25 জন শার্প শুটার নিয়ে ঘুরে বেড়ান, তিনি বলাগড়ের ফুলন দেবী, প্রত্যেকটা বাক্য যদি মনোরঞ্জন ব্যাপারীর 1% সত্যি হয় তাহলে ক্রাইমের সঙ্গে যুক্ত। আমার বক্তব্য, এটা তো দল দেবাংশু পরের ব্যাপার, মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক পরের ব্যাপার, আসল কাজ তো পুলিশ প্রশাসনের। কোথাও একটা প্রত্যেকটা অভিযোগ কিন্তু ললেসনেসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, মানবেন? সুমনবাবু, একটু ঘুরে যাব আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে। জাস্ট আজ থেকে কদিন আগে রাজ্যের স্বরাষ্ট্র সচিব নির্বাচিত হয়েছেন এক ভদ্রমহিলা। শি বিলংস টু 1994 ব্যাচ। আর 1989-88-এর যে সিনিয়রিটি নিয়ে যারা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ACS 13 জন এরকম লোকের সংখ্যা। আজকে আমি আপনাকে বলছি, আপনি কিচ্ছু মনে করবেন না আমার এই সিমিলিতে। ইউ আর দ্য ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ভাইস প্রেসিডেন্টস অফ এবিপি আনন্দ। আপনি বিরাট পোস্টে আছেন। কালকে যদি আপনাকে আপনার মালিক যদি হুকুম দেন যে তুমি, আপনি আমার উদাহরণটা সরিয়ে রাখুন, তার কারণ আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মানুষের বয়সের সঙ্গে তার দক্ষতার কোনো সম্পর্ক নেই। বার্তা সম্পাদকের কাছ থেকে আপনাকে যদি বলা হয় তুমি গিয়ে রিপোর্ট করো, হাউ উইল ইউ অ্যাক্ট? ঠিক ঠিক সেম জিনিস আমি ব্যক্তিগত উদাহরণ আনতে চাই না, কিন্তু আমি এই চ্যানেলের সম্পাদক হয়েছিলাম 28 বছর বয়সে। হওয়া উচিত ছিল না তাহলে? আপনি বিরাট পোস্টে আছেন। না না, আপনি আমায় এখন দেখছেন, কিন্তু আমার বক্তব্য যে সিনিয়রিটির সঙ্গে এফিসিয়েন্সির কোনো মিল নেই। এটা আমি ব্যাখ্যা দিয়ে দেবো। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 13 জন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসার, 5 জন প্রিন্সিপাল সেক্রেটারি। All those 18 officers are senior to that gentle lady who has been promoted as মানে হোম সেক্রেটারি।
তার কাছে কিভাবে বলবে, তারা রিপোর্টটা করবে, তারা কি বলবে? ঠিক পঙ্কজদা, কিন্তু হ্যাঁ বলুন। আমি বলতে দিন। এবার মানে মুড পয়েন্টে হিট করেছেন কিন্তু আপনার এই মনোরঞ্জন ব্যাপারী। দেখুন, আমি একটা আইজি রাজ্যের, আমরা একটা সিকিউরিটি গার্ড পেয়ে থাকি, একদম সেই সিকিউরিটি গার্ডটা যখন তুলে নিল তখন আমাদের ডিভিশন বেঞ্চে গিয়ে সেটাকে আমাদের ফাইট করতে হয়েছে। আই হ্যাড টু ফাইট ইন দ্য ক্যালকাটা হাইকোর্ট। তো আমাদের সিকিউরিটি গার্ড আমাদের তো মানুষ বলেই মনে করে না, কিন্তু মনোরঞ্জন ব্যাপারী এমএলএ, তার নিরাপত্তার দায়িত্ব দেখার কথা 3 জনের, রাজ্যপাল, গভর্নর, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী অ্যান্ড আপনার স্পিকার। তো এইবার আমার প্রশ্ন হচ্ছে যে তার নিরাপত্তা, তার গার্ডটা তুলে নিল, কে দেখবেন? যে রাজ্যপাল ওই ভদ্রমহিলাকে সরিয়ে দিয়েছিলেন তার সেক্রেটারিয়েট থেকে। ঠিক পঙ্কজদা, কিন্তু আমার কাউন্টার আর্গুমেন্ট থাকবে, আমরা আমাদের কেরিয়ারে একাধিক বিধায়ককে দেখেছি তারা বাসে চড়ে, আমি জানি না এখনও কেউ যান কিনা, বাসে চড়ে বিধানসভায় যেতেন। আমি আপনাকে নামের তালিকা দিতে পারি। আমার বক্তব্য তিনি যাবেন না গাড়িতে যাবেন তার ব্যাপার, কিন্তু আমার বক্তব্য এইরকম পরিস্থিতি হবে কেন? তাকে বলতে হবে যে মানুষগুলো তাকে নির্বাচিত করেছে, তার কনস্টিটুয়েন্সিতে যেতে গেলে তার সিকিউরিটি লাগবে। আমি পরিস্থিতিটা আপনার কাছে তুলে ধরছি। আজকে আপনি এই যে কথাটা বলছেন, এই কথাটা আপনি ভাঙড়ে গিয়ে আজ এমএলএ বলতে পারবেন? এটা তো দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্যটা এটাই তো ললেসনেস, এটাই তো আমার প্রশ্ন। প্রিভেলিং ইন বেঙ্গল, সেই দুর্ভাগ্যটা বেঙ্গলে প্রিভেল করছে। এবার সেটাকে প্রিভেন্ট করবে কে? প্রিভেন্ট করবে পুলিশ, দলদাস নেই, করবে না। করবে কে? আইএস। 18 জনের সিনিয়রকে টপকে বসিয়ে দেওয়া হয়েছে, কাজ করবে না তারা, ওই 18 জন কাজ করবে না। আমি আপনাকে বলছি, এবার আপনাকে বলছি জুডিশিয়ারি, যে জুডিশিয়ারিতে আপনাকে বলছি রাজশেখর মান্তার বাড়িতে পোস্টারিং কেসে আজ অব্দি পাবলিক ইন জেনারেল কুড নট কাম টু নো হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল আজ অব্দি মানুষ জানতে পারেনি। আপনি 6টা শো করেছিলেন, সেখানে কিসের? যেখানে জুডিশিয়াল লোকের নিরাপত্তা নেই। একটা শেষ কাউন্টার আর্গুমেন্ট আমার থাকবে। আপনি ভাঙড়ের কথা বলছেন, ভাঙড়ে এই ধরুন গত 5 বছরের মধ্যে সব থেকে উত্তেজনা যখন চলেছিল, সব থেকে প্রতিদিন রক্ত ঝরেছিল, আমাকে আপনাকে শো করতে হয়েছিল, তখন এ রাজ্যের যিনি হোম সেক্রেটারি ছিলেন সিনিয়র মোস্ট অফিসার, তো কিচ্ছু পাল্টায়নি। ওই জন্যই বলছি আমি, বয়স নয় দক্ষতাটা। আপনি ওইটা দেখালেন না কি? যেটা মনোরঞ্জন ব্যাপারী একটা জিনিস যেটা বলেছে যে আমার সিকিউরিটি গার্ডটা তোলা হয়েছে, আমি যখন বলেছি যে আমার সিকিউরিটি গার্ডটা কেন তোলা হলো, তখন বলছে যে আমাদের হাতে নেই, এটা এমন জায়গা থেকে অর্ডার এসছে, আমাদের কিছু করার নেই। তাহলে হু ইজ ডুইং দিস? রাজ্যের ডিজি করছেন, হোম সেক্রেটারি করছেন, চিফ সেক্রেটারি করছেন, হু ইজ ডুইং দিস? দেখুন, আমি প্রথম কথা বলি, আমি না এত অ্যাডমিনিস্ট্রেটিভ কার কি পদ আমার না এত আইডিয়া নেই, তবে আমি এইটুকু বলতে পারি শুভেন্দুবাবু যেটা ফেসবুকে লিখেছিলেন ওটা পঙ্কজদা সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছে এখানে এসে, কিন্তু তাও বাংলার অনেক মানুষেরই মাথায় ঢোকেনি ব্যাপারটা। তার একটা কারণ আছে। প্রথম কথা যোগ্যতা। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে বলার, আমি শুধু পঙ্কজদাকে একটা কথা জিজ্ঞেস করব। দাদা, আমি অন্য কথা বলছি। আমি বলছি পঙ্কজদা, আপনি তো পুলিশ ছিলেন, আপনার পুলিশ লেভেলে অনেক যোগাযোগ আছে, আপনি একটু খোঁজ নিন তো সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের কজন কর্মী বা কজন নেতা এই মুহূর্তে জেলে আছেন? নেই, জেলা স্তরে নেই। আমি আপনাকে কতজনের নাম গুলিয়ে দেবো? আমাদের এটাই বলছি, দলদাস প্রশাসন যদি হতো না, তাহলে তৃণমূল কংগ্রেসের এত কর্মী জেলের ভিতরে থাকতে না আছেন? আমাদের প্রচুর কর্মী আছেন। কেন আমি আপনাকে বলছি, বিধাননগরের কাউন্সিলর থেকে শুরু করে এই আরাবুল ইসলাম থেকে শুরু করে যাদের নিয়ে আপনারা আলোচনা করান, আমাদের সরকার ক্ষমতায় আসার পরই কিন্তু আমাদের সরকারের সময় আমরা এদেরকে অ্যারেস্ট করি। কিন্তু আমি বলছি দেবাংশু, এ তো মনোরঞ্জন বাবু থিওরিটাই প্রমাণ হয়ে গেল তোমার কথায়, যে তৃণমূলকে মারছে, সেই জন্য প্রশাসন তৃণমূলকে বের করছে। তাহলে যদি তৃণমূল ধরুন জেলে একটাও তৃণমূল কর্মী থাকতো না, তাহলে পঙ্কজ দা আপনি কি বলতেন? দেবাংশু, সব শুধু বিজেপি সিপিএম জেলে, তৃণমূল কর্মীরা কেন জেলে নেই? আমরা কোন দিকে যাই বলুন? ক্রাইম করেছে সেই জেলে যাবে। এটাই বলছি, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে। আপনি তৃণমূল কর্মীদের জেলে যাওয়াটাকে আপনি হয়তো একটা গোষ্ঠীর অ্যাঙ্গেল দিতে চাইছেন। না, আমি ফেয়ারনেসের অ্যাঙ্গেল দিই, আমি রাজধর্মের অ্যাঙ্গেল দিতে চাইছি। আমরা তো এটাই তো নিয়ম, আমরা তো এটাই বলছি, রাজধর্মের অ্যাঙ্গেলের জন্যই আজকে প্রশাসন এক জিনিস দেখে না। সুমাদার ফেয়ারনেসের গল্প বঙ্গল একটা মিনিট, তুমি আমাকে একটা কথা জবাব দাও। তুমি সেই শোতে ছিলে আমার সঙ্গে যুক্তিতর্কে, ওই সেই সভাপতিতে ছিলে, যেখানে একজন হাজি, তোমার দলের একজন নেতা, গ্রাসরুট লেভেলের, যিনি প্রণব মুখার্জি, সুশোভন ব্যানার্জির সময় থেকে কংগ্রেস দল এবং টিএমসি দল করছেন, তাকে 18 মাস গাজার কেসে দিয়ে দিয়েছিল তোমার বীরভূমের বাহুবলী। কি করেছিলে বাবা?
এইটাই আমার কি করেছিলে কেস দেওয়া না আমি বলছি এটা কেস দেওয়া না অরিজিনাল এটা আপনি জানলেন কি করে আপনি একটু খালি বলুন আপনি তো বলেছে না সে বলেছে আপনি বললেন যখন গাজার কেস অনুব্রত মণ্ডল দিয়ে দিয়েছিল তার মানে আপনি তৃণমূলের একজন নেতা সে যদি আমাদের কোনো বড় নেতার এগেইনস্টে কোনো বক্তব্য করে তার কথাটাকে আপনি 100% সত্যি ধরে নিন উইদাউট কোনো তদন্ত ছাড়া পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর গুলিয়ে ফেলা একদম পাবলিক সেক্টরে এটা হয় প্রাইভেট সেক্টরে নয় এটা সিনিয়রিটি ফ্যাক্টর দেবাংশু বলাচ্ছে পরবর্তী পড়াশোনা করবে বুঝতে পারবে আমি কথা বলেছে এখানে আলোচনা হচ্ছে এই দিকে আসে এই জেল তৃণমূলের কর্মীরা জেলে থাকে দেখো একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করছি আজকে একটা মামলার ইন্টারভিউর জন্য আমাকে জেলে যেতে হয়েছিল ইন্টারভিউ মানে কোনো কেউ যখন জেলে থাকে তার লিগাল ইন্টারভিউ নেওয়া যায় উইল লয়ার্স আর এন্টাইটেলড টু ডু দ্যাট আমি যখন গেছি বীরভূম জেলের ভিতর আমাকে বেশ কিছু লোক ঘিরে ধরে বলে সাহেব একদিনের জন্য প্যারোলের জন্য একদিনের জন্য বের করে দিন অনুব্রতকে আমরা বুঝি না বললাম কি বলতে চাইছেন এখানে বাবা বলে আমরা তৃণমূলটাই করি অনুব্রতর সাথে ভাগ বটোয়ার প্রবলেম ছিল বলে আজকে আমরা গাঁজা কেসে জেলে এরকমই হয়েছে আজ বেলের কথা বলছি এনডিবিএস কেসে সুমনদা যারা ল সম্বন্ধে একটু ঘাটাঘাটি কথা বুঝবেন কর্মীরা নিজে বলল আমাদের সাথে ভাগ বটোয়ার সমস্যা সেকশন 37 বার বাবা সেকশন 37 বার সেই ক্ষেত্রে বেল হয়ে যায় রাজ্য অ্যাডভোকেট চুপ থাকে আমি মূল প্রসঙ্গে ফিরবো এবং আপনাদের কথায় ফিরবো আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM প্রচুর মন্তব্য আমি দ্রুত মন্তব্য নিয়ে আমার বাকি বক্তাদের কাছে আসবো অনিরুদ্ধ রায় তিনি লিখছেন তৃণমূলের অন্তর্কলহ এখন রাজ্য রাজনীতিতে মনোরঞ্জনের উৎস হয়ে উঠেছে কাজল ভট্টাচার্য তিনি লিখছেন ব্যাপারী আবার স্পষ্ট করে দিলেন তৃণমূলের অন্দরে কি ব্যাপার স্যাপার চলছে কল্লোল বন্দ্যোপাধ্যায় লিখছেন তৃণমূল বিধায়কই এরকম নিরাপত্তাহীনতায় ভুগলে সাধারণ মানুষ কি অবস্থায় আছেন ভাবুন দীপক হাজরা লিখছেন একজনও দুর্নীতিগ্রস্ত নেই এ কথা কি কোনো দল বুক ঠুকে বলতে পারবে আমি এখান থেকে আমার পরের বক্তা সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব সুমনদা এক হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি তৃণমূল উঠতে বসতে যাকে সমালোচনায় বিদ্ধ করে বাছা বাছা বিশেষণ তার সম্পর্কে ব্যবহার করে তার সম্পর্কে মনোরঞ্জন ব্যাপারী বলছেন প্রতিবাদী মানুষের মুখ তিনি চোখ খুলে দিয়েছেন দুর্নীতিগ্রস্তদের ত্রাস অর্থাৎ এবং শুধু সেখানে থামছেন না সরাসরি আগের প্রতিবেদনে দেখালাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের তুলনা করছেন এটা ইতিহাস যে সিদ্ধার্থবাবু তার মন্ত্রিসভার সহকর্মীদের বিরুদ্ধে কমিশন বসিয়েছিলেন ওয়াংচু কমিশন আমরা জানি ইঙ্গিতটা খুব স্পষ্ট সেটা হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায় পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পারছেন না কেন কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে কার ইঙ্গিত প্রশ্নটা হচ্ছে কে প্রশ্ন তুলছেন তাঁরই দলের একজন নির্বাচিত বিধায়ক আমি প্রথমেই বলি যে মানে যে কথাগুলো একটু আগে আলোচনা হলো মানে পশ্চিমবঙ্গের যা আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই মানে এই পরিস্থিতি কিন্তু এনসিআরবির রিপোর্টটা দুঃখের কথা সেটার সঙ্গে একেবারেই কিন্তু মানে ট্যালি করছে না যা আলোচনাতে যা উঠে এলো বিষয়টা তার সঙ্গে এনসিআরবি রিপোর্ট দেখলে মনে হয় গোটা ভারতবর্ষ জুড়ে একটা নৈরাজ্য চলছে বরঞ্চ পশ্চিমবঙ্গ ভালো কলকাতা ভালো এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অনেক ভালো 2 নম্বর হচ্ছে যে কতগুলো প্রসঙ্গ উঠেছে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে মনোরঞ্জন ব্যাপারীর যে প্রসঙ্গ উঠেছেন সেই প্রসঙ্গে আপনারা আলোচনা প্রসঙ্গে বলছিলেন আমি বলছি যে একেবারে 2000 সালের একদম শুরুর দিকের কথা নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী সেই সময় সেখানকার বিশিষ্ট একজন মন্ত্রী হারিন পান্ডিয়া মানে বিভৎসভাবে একটা হত্যাকাণ্ড হয়েছিল যে হত্যাকাণ্ডের সমাধান আজ পর্যন্ত হয়নি ফলে এই ধরনের ঘটনা শুধু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক তৃণমূল কংগ্রেস কেন্দ্রিক এই যে আলোচনা এই আলোচনার পরিপ্রেক্ষিতটা চেঞ্জ করা দরকার তৃতীয়ত হচ্ছে আমি যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই যে তন্ময়বাবু একটু আগে বললেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারা খুব দুঃখিত আমি তৃণমূল কংগ্রেসের একটা সমর্থকদের একটা অংশ দুঃখিত হতে পারে কিন্তু সাধারণ মানুষ আমি বলছি অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের যে সদ্যকার রিপোর্ট যে প্রকাশিত হয়েছে তাতে বলছে যে আপনার এই যে দুয়ারে সরকার এই দুয়ারে সরকারে যে সমস্ত মানুষ আসছেন তার মধ্যে 89.5% মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ নিতে আসছেন যে লক্ষ্মীর ভাণ্ডারটা এই মুহূর্তে 2 কোটি ক্রস করে গেছে আমি বলছি এটা গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে মানুষের উপর ইম্প্যাক্ট আপনি এই গুরুত্বটা দেবেন না যে দুয়ারে সরকার দুর্ধর্ষ প্রকল্প দারুণ কাজ হচ্ছে এটা আপনি বলতেই পারেন কিন্তু একজন বিধায়ক বলছেন তিনি সাধারণ ভোটারের দুয়ারে পৌঁছতে পারছেন না তার কারণ তিনি কোন হয়ে যাবেন নিশ্চয়ই সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট কোনটা দিয়ে কোনটাকে জাস্টিফাই করা যায় না আংশিক উত্তর দেবাংশু দিয়েছে আমি সেই জায়গাটা বিশেষ যেতে চাইছি না আমি বলছি উল্টো দিকে কেন্দ্রের পরিসংখ্যান কর্মসূচি রূপায়ণ মন্ত্রক বলছে যে নরেন্দ্র মোদীর যেই দেশ জুড়ে পাকা বাড়ি প্রকল্প আবাস প্রকল্প সেই আবাস পুরো ডায়েরিটা শেষ করবেন না আবাস প্রকল্পটা একেবারে পুরোপুরি ফ্লপ হয়ে গেছে পুরোপুরি ফ্লপ একটা প্রকল্প
আমি বলছি এইগুলো আপনাকে বাঁদিকের পাতাটায় কেন্দ্রীয় প্রকল্প কোনটা ফ্লপ আর বাঁদিকের রাজ্যের প্রকল্প কোনটা হিট লেখা আছে। লোকসভায় ভোট দিতে যাচ্ছেন, আপনাকে তো এটাই ভোটারদের কাছ থেকে। কিন্তু আমি সুমন বাবুকে আমি এই জন্য এক্ষুনি প্রতিবেদনটা দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে আলোচনার প্রেক্ষিতটা ঘুরে যাবে। আজকেই যেখান থেকে সুমন বন্দ্যোপাধ্যায় শুরু করলেন, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি এই মন্তব্য আজকে করেছেন যে কমিশনার আর তদন্তকারী আধিকারিকের নাম পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত। তীব্র ভৎসনা করেছেন মাননীয় বিচারপতি দেবাংশু ভসাক। আমি দেখাবো এই প্রতিবেদন পরে। বলছেন যে এই তো রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা, আমি নই, বিরোধীরা নন, অন্য কেউ নন। হাইকোর্টের মাননীয় বিচারপতি এই মন্তব্য করেছেন। কিন্তু এখান থেকে আমার পরের প্রতিবেদন আবার বলছি, আমি এটা দেখালাম না, হোল্ড করলাম, দেখাবো এই অনুষ্ঠানে। কিন্তু এখন দেখাবো যে কালকে যেটার এপিসোডের একটা অংশ দেখিয়েছিলাম, আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাপস রায় ঠিক কী বলেছেন, এই আক্রমণ কতটা তীক্ষ্ণ, তীব্র, অথবা অনেকে বলছেন কোন পর্যায়ে পৌঁছচ্ছে, পরের প্রতিবেদন দেখলে আপনারা উপলব্ধি করবেন। দেখুন, মুশকিল হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। 15 বছর ধরে আমার ওপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং যে অসভ্যতা, অসম্মান, তার বিচার হোক। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন তৃণমূলেরই বর্ষিয়ান বিধায়ক তাপস রায়। ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষে বিদ্ধ করলেন দলীয় সতীর্থকে। যদি রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন, তাহলে দাদা সাহেব ফালকে মানে আমাদের দেশের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল, এবং অস্কার পেত কিনা আমি জানি না, তবে ওর নাম বিবেচিত হতো। সোমবারই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারপরই চাঁচাছোলা ভাষায় জবাব দেন তাপস রায়। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য কাছ থেকে দুধ। এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা চাটুকারিতাকে, স্থাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর। যতদিন রাজনীতি করছে ততদিনই, সেই জন্যে এই সমস্ত কথা বেরিয়ে যায়। বাহ বাহ বাহ, সাবাস সাবাস সাবাস। এই কবিগান চলুক, আমরা বাংলায় দেখব তৃণমূলের কবিগান। এর আগেও একাধিকবার বাকযুদ্ধে জড়িয়েছেন দুজন। হ্যাঁ, হাতিচলা বাজারটা আমি কালকেও বলেছিলাম, সেটা ইতিমধ্যে ইউটিউবে এসেও গেছে। এই যে হাতি চলছে, ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। আর যদি হাতি হয়ও, তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ সব ক্ষেত্রে। আমি বলছি তৃণমূলের নেতারা এখন সাদা হাতি না, মত্ত হস্তি। কখন কাকে গুটিয়ে দেবে আর কি সর্বনাশটি করবে, কখন তাকে আছাড় মেরে ফেলে দেবে, ধ্বংস করে দেবে, লণ্ডভণ্ড করে দেবে, বাংলাটাকে লণ্ডভণ্ড করার জন্য তৃণমূলের নেতারা যথেষ্ট, গড়তে পারবে না, ধ্বংস করতে পারবে। এখন তাপসদার যদি কোনো বক্তব্য থাকে, সুদীপদা একদম উদার মনে তাপসদাকে ডেকে নিয়ে দুজনে বসে 1 কাপ চা খেয়ে ব্যাপারটা মিটে যায়। তাপস রায়ের আক্রমণ নিয়ে যোগাযোগ করা হলে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রাজীব চৌধুরী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুভময় মৈত্রের কাছে যাব। এমনি শুভময়দা, দর্শকরাও জানেন যে গণতান্ত্রিক দলে আদর্শগত বিষয় নিয়ে প্রকাশ্য বিবৃতি হওয়া স্বাস্থ্যকর বলে আমি মনে করি। কিন্তু আমি বলছি, যেখানে লোকসভায় তৃণমূলের দলনেতা এবং আরেকজন হচ্ছেন বিধানসভায় সহ মুখ্য সচেতক, সেখানে একে অন্যের আক্রমণের ভাষা হচ্ছে পেঙ্গুইন, সাদা হাতি, চাটুকার। এমনিতে উত্তর কলকাতায় দেবাংশুও মানবেন যে কেউই মনে করেন না এই দুজনের কোনোদিনই খুব সুসম্পর্ক ছিল। কিন্তু তা বলে এই আক্রমণ কোথায় যাচ্ছে যে আজকে ববি হাকিমকে প্রকাশ্যে অনুরোধ করতে হচ্ছে যে আমি অনুরোধ করছি দয়া করে এই বিবৃতির লড়াই যাবেন না, পার্টি অফিস আছে, ইত্যাদি এবং ইত্যাদি। কোথায়, মানে আমি বলছি এটা যদি আমি ধরে নিচ্ছি যে বিরোধীরা যা বলছেন প্ল্যান করে পুরোটা হচ্ছে নজর ঘোরানোর জন্য, তাতেও এই নিয়ন্ত্রণের মধ্যে রেখে অথবা নিয়ন্ত্রণ ছাড়া এই তরজা এটা চালানো সম্ভব? দেখুন, একটা তৃণমূলের অন্তর্দলীয় গণতন্ত্রে একটা বিস্ফোরণ চলছে।
ভারতের রাজনীতিতে। তৃণমূলের চিন্তন দল, তাদের মধ্যে সত্যের দ্বন্দ্ব চলছে। কে সত্য? হনুমান সত্যি, টারজান সত্যি, ক্যাপ্টেন স্পার্ক সত্যি, মন্দার বোস সত্যি, প্রখর রুদ্র সত্যি, কুণাল ঘোষ সত্যি, তাপস রায় সত্যি, ফিরহাদ হাকিম সত্যি, সুদীপ বন্দ্যোপাধ্যায় সত্যি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি, তার সঙ্গে গাঁজা মাফিয়া সত্যি, গাঁজা কেস সত্যি। আমার তো মনে হচ্ছে যে গাঁজা খেয়ে বলতে এসছি কিনা। মানে তৃণমূল কংগ্রেসের যে আলোচনাগুলো চলছে, তারপর রাজনীতির বিশ্লেষণ করতে গেলে যাদের গাঁজা খাওয়ার সৌভাগ্য হয়েছে তারা জানেন যে বোধহয় গাঁজা খেয়ে এসে বললে সবচেয়ে ভালো হতো। যে ধরনের আলোচনা হচ্ছে এর কোনো কুল পাওয়া যাচ্ছে না। আর আমাদের কাছে কি হচ্ছে, যারা সিরিয়াস একটু ভাবনার চেষ্টা করছি তাদের কাছে যেটা হচ্ছে, কংগ্রেসের ৭২ থেকে ৭৭, বামফ্রন্ট রাজত্বের শেষটা ২০১১ থেকে ২০২৩, আমাদের মেঘপিয়নের ব্যাগের ভেতর শুধু মন খারাপের দিস্তা। কারণ আমাদের কাছে তো আমরা খুব একটা সামনে কিছু দেখতে পাচ্ছি না, এত সত্য আমরা একসঙ্গে সামলাতে পারছি না। যখন মনোরঞ্জন ব্যাপারীর কথা আসছে, আপনি ভাবুন তো, যৌবনে জেলযাত্রা, সেই জেলখানাই তার হাতেখড়ির স্কুল, সেইখানেই তার অক্ষর পরিচয়, প্রেসিডেন্সির ক্লাসরুম, জয়পুরের সাহিত্য সভায় বক্তব্য, নিচুতলার মানুষরা আমাদের সমাজ, আমাদের জীবন নিয়ে ভাবলে সেইখানে যে কি ভুল হয়, তার যে প্রকাশভঙ্গি, তার ভাষা, তার দর্শন, আমাদের সাহিত্যের যে চেনা গণ্ডির বাইরে, ইতিবৃত্তে চণ্ডাল জীবন। আর তৃণমূলের বৃত্তে সেই দলের মন্ত্রীরা চলে যাচ্ছেন জেলে। মনোরঞ্জন বাবুরা যত লিখবেন ততই সামনে আসবে আমাদের লজ্জার ইতিহাস। আনন্দবাজারে একসময় লেখা হয়েছিল, তারা যত বলবেন তত সামনে আসবে তৃণমূলের অস্বস্তির ইতিহাস। একটু ভাবুন তো, তৃণমূলের একজন বিধায়ক, তিনি তো একটা সরকারি পদে আছেন, তৃণমূলের জেলা পরিষদের সদস্য, তিনি সরকারি পদে আছেন। এ বলছেন ওকে খুন করব, উনি বলছেন ওনার সঙ্গে এত লোক ঘুরে বেড়ায়। গোটা ভারতবর্ষের যে সংসদীয় ভাবনা, পশ্চিমবঙ্গের যে সংসদীয় ভাবনা, তৃণমূলের একজন আর একজনকে বলছেন ও খুন করেছে, ওর কাছে হলুদ ডায়েরি, ওর কাছে লাল ডায়েরি। যখন তৃণমূলের একজন নবীন কর্মী, তৃণমূলকে যারা ভালোবাসেন, তারা যখন আলোচনা করবেন, তারা ভাববেন যে এটা কি সংসদীয় গণতন্ত্রের মধ্যের একটা দল, যারা একে অপরকে মারার কথা একেবারে সরকারি পদে দাঁড়িয়ে বলছেন, তারপর চ্যালেঞ্জ হলে বলছেন ব্যক্তিগত বক্তব্য, দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য। ভীষণ বিপদ। তৃণমূলের হয়তো এটা মজা হতে পারে, আসলে ওই পুকুর পাড়ে ঢিল ছুঁড়লে আর কি বাচ্চারা যখন ব্যাঙবাজি করে মারা যায়, কিন্তু ব্যাঙগুলো আর কি পশ্চিমবঙ্গের মানুষকে তারা কিভাবে রাখবেন? আপনাদের দলেই তো লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের দল থেকে হয়েছে, আপনাদের দল থেকে স্বাস্থ্যসাথী হয়েছে। আমি একটা স্ট্যাটিস্টিক্স চাইছি, গত 7 দিনে তৃণমূল কংগ্রেসের কোন নেতার মুখে কতবার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একটা কথা শোনা গেছে? একটা কথা আপনারা শুনতে পাবেন না। তারা এই দ্বন্দ্ব তাদের কৌশলের জন্যও করতে পারেন। তারা হয়তো ঠিক করছেন যে বিজেপির যদি 40টা আসন কম হয়, পশ্চিমবঙ্গের 40টা আসন, তাদের একটা অংশ ভেঙে বিজেপির দিকে চলে যাবেন, তাহলে বিজেপির 230 থেকে খুব সহজে 270 হবে, ভাবতে পারেন। রাজনৈতিক কৌশল তন্ময় দ্বারাও বলতে পারেন, কারণ তারা তো তৃণমূল বিজেপি জোটের কথা বলবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল নেতাদের বক্তব্য একদম আমার মনে হচ্ছে, আমি গাঁজা খেয়ে স্টুডিওতে এসেছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই বোঝার আমি আসবো, এই বোঝার চেষ্টার জন্যই আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। এক হচ্ছে যে এইখানে কিন্তু লক্ষ্য করবেন, যখন তাপস রায় কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে, এটা নবীনে প্রবীণে দ্বন্দ্ব নাকি প্রবীণে প্রবীণে দ্বন্দ্ব, এটা নিয়ে কিন্তু আরেকটা বিতর্ক সভা বসানো যায়। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, শুভময়দা বললেন যে সত্যিটা খুঁজে দিতে হবে। এখন কথা হচ্ছে যে বিরোধীরা এক বাক্যে বলছে, বিশ্বনাথ দা, যে এই দ্বন্দ্বটাই আসলে মিথ্যে, মানবেন? সুমন্ত, 3-4টে বিষয় বলি, আজকে তো একটা ইস্যু নয়, মনোরঞ্জন ব্যাপারের বিষয়টা খুব সিরিয়াস বিষয়। একাধিকবার বলছেন উনি গুরুত্ব পাচ্ছেন না দলের মধ্যে, কিন্তু বিষয়টা সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, দল হিসাবে তৃণমূল কংগ্রেস কোনো আদর্শ নেই। একটা দলের মধ্যে ধরুন বিজেপিকে আমরা সমালোচনা করি হিন্দুত্বের আদর্শের প্রশ্নে, একটা হিন্দুত্বের আদর্শ। কমিউনিস্টদেরকে সমালোচনা করি যে ভাই তোমরা মানে একনায়কতন্ত্রের ভাবনা যে রাখো কমিউনিস্ট আইডিওলজির উপর ভিত্তি করে, কিন্তু একটা আইডিওলজি আছে। তৃণমূল কংগ্রেসের কী আইডিওলজি আছে? আইডিওলজিহীন একটা দল কিন্তু অনেকটা হলো নাবিকহীন জাহাজের মতন, দিশাহীনভাবে চলছে। দ্বিতীয় যেটা সংগঠনের কোনো নিয়ন্ত্রণ নেই, যে যেখানে পারছে তার মতন করে সংগঠন চালাচ্ছে। কখনো নবীন প্রবীণ, কখনো অভিষেকের, কখনো মানে আইপ্যাকের টিমের নির্দেশ, কোথাও নির্দেশ অমান্য করা, যে যার মতন চলছে। একটা দলের মিনিমাম সংগঠন যদি না থাকে, শাসন ক্ষমতা চালাচ্ছি অথচ সংগঠনের কোনো মজবুত বুনিয়াদ নেই, কোনো দিশা নেই, এটা আরেকটা জায়গা। কিন্তু দ্বন্দ্ব যদি বিশ্বনাথ দা হিসেব করে করে, তাহলে এই হিসেব করে এত বড় দ্বন্দ্ব করতে কিন্তু প্রচুর নিয়ন্ত্রণ লাগবে, এটা এমনি এমনি হয় না। মানে সংগঠনের জায়গা থেকে বলছি। তৃতীয় যেটা দেখুন, আপনি দিনের পর দিন এই অভিযোগগুলো তো আজকে নয়,
আজকে আমাদের 2012-13 সালের দিকে আপনার স্টুডিওতে দিনের পর দিন একজন প্রাক্তন পুলিশ অফিসার আসতেন, নাম সন্দীপ মুখোপাধ্যায় ছিলেন। সন্দীপবাবু বলতেন যে বিশ্বনাথবাবু এরপরে এই হবে, এরপরে ওই হবে, একদম অঙ্কের মতো মিলিয়ে যাচ্ছে যে এরপরে তৃণমূলেরকে লড়াই করবে, তাদের মৃত্যু ঘটবে। কিন্তু তৃণমূল নেতৃত্ব মানে যারা দলটা চালাচ্ছে, যারা সরকার পরিচালনা করছে, আমাকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য কোনো উদ্যোগ নিচ্ছেন? মানে প্রশাসনিক জায়গা থেকে আমি বলছি, উনি যেহেতু হোম মিনিস্টারের জায়গা থেকে মানে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে পরিচালনা করছেন। পঙ্কজদা তো ঠিকই বলেছেন, আমি IAS IPS অফিসারদের রুলস ক্লাসে পড়াতে হয়, যেভাবে মানে এতজনকে ওভারটেক করে হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি নিয়োগ করা হয়েছে বেনজির, এবং আদালতে গেলে সেগুলো ডিসমিস হবে, এখন বলতে বাধ্য হচ্ছে যে না এটা টেম্পোরারি। দ্বিতীয় যে বিষয়টা আমি একই সাথে আপনাকে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দমনের প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর সাথে প্রতিনিয়ত কম্প্রোমাইজ করছে। যখনই কোনো দুর্নীতি ধরা পড়ছে তখন সেটাকে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে। সবসময় বলা হচ্ছে যে বিজেপি না হলে সিপিএমের পুরনো সিপিএম সামনে আনা হচ্ছে, কিন্তু দুর্নীতি দমনের জন্য কোনো উদ্যোগগুলো নিচ্ছে এক। দ্বিতীয় যেটা যে প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো আছে, বারবার আমরা বলছি যে লোকায়ুক্ত প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করুন, জেলা স্তর পর্যন্ত ছড়িয়ে দিন। কেন আপনারা প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো নিচ্ছেন না? কেন স্টেট মানে ভিজিলেন্স কমিশনকে শক্তিশালী করছেন না? দিনের পর দিন আপনারা দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করছেন, দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আজকে আপনার নেতারা সেগুলো বলছে, আমরা বলতে পারি নেতারা বলছে। তৃণমূলকে কেন্দ্র করে যে আক্রমণটা হচ্ছে সেই আক্রমণটা তো বিজেপির বিরুদ্ধে হওয়া উচিত। ধরুন এই যে নির্বাচন কমিশনের মডেলের যখন পরিবর্তন ঘটলো, সুপ্রিম কোর্টের একটা রেকমেন্ডেশনকে সেট অ্যাসাইড করে দিয়ে একেবারে নিজেদের হাতে নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারটাকে মোদী সরকার রাখলো, সেই নিয়ে আলোচনাটা কম হচ্ছে। 1 ঘন্টার অনুষ্ঠান করেছি, এই 1 ঘন্টার সফরে বক্তারা আক্রমণ করছে না। আমি বলছি যে আপনি আদর্শের কথা তৃণমূল কংগ্রেসকে বারবার এই কথাটা বলা হয়, তৃণমূল কংগ্রেসের কোনো আদর্শ নেই। আমি বলছি যে 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। যদি সেই যে দলগুলো শাসন করেছে ভারতবর্ষ, আপনি ভাবুন তো 2023-এ এসে আজকে ভারতবর্ষের হাঙ্গার ইন্ডেক্সে 125-এ 111 নম্বর জায়গা থাকে। আপনি মনে করেন আমি যদি স্বাধীনতা থেকে 2023 শুরু করি তাহলে তো 23 অবধি আর আসাই যাবে না। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে যারা বলছেন যে তাদের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। আপনিও তো অসম্পূর্ণ বললেন, আপনি বিশ্বনাথ দা অসম্পূর্ণ বলছেন বলে অভিযোগ করলেন, আপনি নিজে অসম্পূর্ণ। না আমি অসম্পূর্ণ না, সম্পূর্ণ জেনে নিন, তারপরে আমার কথাটা বলতে অনুষ্ঠানটা অসম্পূর্ণ তো থাকতে পারবে না, এটা সম্পূর্ণ করতে হবে। একটা ছোট্ট বিরতি, একেবারে ছোট্ট বিরতি, এক্ষুনি ফেরত আসছি পরের প্রতিবেদনটা নিয়ে। ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরছি।